এই কাতলা মাছ দিয়ে মাছের কালিয়া রান্না করবে তুমি, আর মাথাটা দিয়ে সোনা মুগের ডালের সাথে মুড়ো ঘন্ট করবে। তা এত খাবার খাবে কে? কে খাবে আবার? আমরা খাবো। আমরা নিজেরা আজকে অতিথির মতো ভোজন করব নিজের বাড়িতে। বুড়ো বয়সে তোমার শখ দেখলে আর আমি বাঁচি না। নাও নাও, এখন মাছটা নিয়ে রান্না করো দেখি। তা তুমিও এসো আমার সাথে, আমাকে সাহায্য করবে। একা হাতে বাপু আমি সব করতে পারবো না। ঠিক আছে, চলো। কই গো গিন্নি, হলো তোমার? আমাকে যে আবার বাজারে যেতে হবে। এই তো প্রায় শেষের পথে। আজকে মাঠে যাবে না তুমি? আগে তোমার বাজার সদাই এনে দিই, না হলে যে পরে সারা বাড়ি মাথায় তুলবে। বাজার করে এসে মাঠে যাবারে, মাঠে তেমন কোনো কাজ নেই। বলছিলাম কি জানো, গোপাল কি তোমার কাছে মাঠ দেখাশোনার কাজ দিয়ে দিতে যদি একটু? বেচারার অভাবের সংসার, তুমি ওকে একটা কাজ দিলে বোনটা আমার খেয়ে পড়ে বাঁচত গো। কত শখ! হ্যাঁ, ওই হতচ্ছাড়াকে কাজ দেব আমি? কখনোই না। বিয়ে দিয়েছিল কেন বাবা মা ওকে অমন চালচুলোহীন ছেলের কাছে? ছেলেটা যে বড্ড ভালো, আমাদের বাড়ির পাশেই তো থাকে, সবাই যে ওকে খুব ভালো জানে। তুমি এ বাড়িতে আসবার আগেই এখানে থাকে ওর পরিবার। ওদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। এখন ওর কথা বলে আমার মেজাজ বিগড়ে দিও না তো। আমাকে দুটো খেতে দাও এখন। তুমি বসো, আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি। বলছি, জামাই ষষ্ঠী তো আবার চলে এলো বলে বাবার বাড়িতে যেতে হবে তো আবার। সে তো অবশ্যই যাব, কিন্তু ওই হতচ্ছাড়ার সাথে বসে এক পাতে আমি খেতেই পারবো না। এমন করে কথা বলছো কেন গো? তুমি যেমন ওই বাড়ির জামাই, গোপালও তো তেমনি ওই বাড়িরই জামাই। ওর সাথে আমি এক পাতে বসতে পারবো না, ব্যাস। আর কোনো কথা আমি শুনতে চাই না। আমার খাওয়া শেষ। এখন আমাকে বাজারের ব্যাগটা এনে দাও, বাজার করে নিয়ে আসি। কি কি আনতে হবে বলো? তেল, আলু, পেঁয়াজ, মাছ আর তরকারি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে হাটে গেলাম। সাবধানে যেও। আজকে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। মহাজন তো নিজের কাজ ঠিকই উসুল করে নেবেন। আমরা মরলাম কি বাঁচলাম সে চিন্তা করবেন না। কি ব্যাপার গোপাল, একা একা বসে কি এত বকে যাচ্ছিস? আজকে কাজ করতে বড্ড কষ্ট হচ্ছে রে কুবের। তার উপর রোদের তাপটাও কেমন বেড়েছে, মনে হচ্ছে শরীরের চামড়া সব পুড়ে যাচ্ছে। তা তুই ঠিকই বলেছিস, এই কাঠ ফাটা রোদে দুদণ্ড ভালো করে কাজ করা যাচ্ছে না রে। এমন হলে কাজ করব কিভাবে? কিন্তু মহাজন কি আর সে কথা শুনবেন? কাজ একটু কম দেখলেই তো আমাদের হাজিরা দিতে গড়িমসি করবেন। কেন, তোর বড় শালিকার স্বামী মানে তোর জামাইবাবু তো মহাজনের খাস লোক, সকল হিসেব নিকেশ তো তার হাতেই। তা সে কি আর তোর হাজিরা বন্ধ করে দেবে? আর বলিস না সে কথা ভাই। সে যে আমাকে দু চোখে দেখতে পারে না। আমি গরিব বলে আমাকে সে একদম সহ্যই করতে পারে না। কি বলিস কি? সে নিজে ভালো পদে আছে বলে তোকে যে দেখতে পারবে না, এটা কেমন কথা? আর তাছাড়া তুই তো একটা শিক্ষিত ছেলে, আজ তোর বাবার কিছু নেই বলে তুই ভালো ব্যবসা দিতে পারিসনি। সেটা নিয়েই তো তার যত গোসা। আমি শিক্ষিত আর সে বেশি দূর পড়াশোনা করিনি। যখনই শ্বশুর বাড়িতে কেউ এ কথা জিজ্ঞাসা করে তখন আর সহ্য হয় না আমাকে। ওরে, তোরা দুজনে হলি ওই বাড়ির দুই জামাই, তার যতটুকু অধিকার আছে সেখানে তোরও তো সেই একই অধিকার আছে, তাই না? আমি ওসব নিয়ে ভাবি না এত। আর তাছাড়া আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ। তাহলে তো আর সমস্যা নেই কোনো। তোরাই কপাল করে ভালো বউ আর ভালো শাশুড়ি পেলি রে। থাক থাক, আর আফসোস করতে হবে না। এখন চল গিয়ে বাকি কাজ সেরে ফেলি। হ্যাঁ, তাই চল। সন্ধেবেলায় এই প্রদীপে রোজ রোজ আর তেল ভরতে ভালো লাগে না। আজই ওকে বলে নতুন প্রদীপ আনতে বলবো।
গিন্নি, আরে ও গিন্নি, বলি একলা একলা কার সাথে কথা কইছো? কার সাথে আর কথা বলবো বলো, একা একাই বকে যাচ্ছি নিজের সাথে। এই প্রদীপের সলতেটা নষ্ট হয়ে গেছে, নতুন একখানা প্রদীপ নিয়ে এসো তো হাটে গেলে। আগে বলবে না, আমি তো হাট থেকে বাজার করে এলাম আরো। সে কি, তুমি তো মাঠ থেকে এসে স্নান করে যাবে বলেছিলে। যেতে তো চেয়েছিলাম, কিন্তু মহাজন আজকের পাওনা টাকা মাঠে এসে দেননি, বললেন হাটে গিয়ে নিয়ে আসতে। তাই টাকা নিয়ে আসবার পথে ভাবলাম বাজারটা সেরে যাই। তা বেশ ভালো করেছো। এখন বাজারগুলো রান্নাঘরে রেখে স্নানটা সেরে এসো দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই করি। আমার বড্ড খিদে পেয়েছে, আর দুপুরে আজকে কিচ্ছুটি খাইনি আমি। তা তো লাগবেই, কত করে বলি দুটো ভাত দিয়ে দি, সেটা তো আর নেবে না। মাঠে ভাত নিয়ে যেতে আমার ভালো লাগে না গিন্নি, আর তাছাড়া কেউ মাঠে ভাত নিয়ে যায় না। মহাজন খাবার সময় দিলে না খাবো? কিছুদিন বাদেই তো আবার জামাই ষষ্ঠী, বাবা আমাদের নিমন্ত্রণ করতে এলো বলে। সবই তো ঠিক আছে, কিন্তু গেলেই তো বর্দা অপমান করে দেবে। আমার যে এসব একদম ভাল লাগে না। সে অপমান করলে আমি কি আর ছেড়ে কথা বলবো নাকি? শুধু আমার বড় দিদির স্বামী বলেই যে আমার কাছে পার পেয়ে যাবে তা কিন্তু হবে না। আচ্ছা গিন্নি, আমি তাহলে স্নানটা সেরে আসি, তুমি আমার জন্য ভাত বেড়ে রাখো। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার জন্য ভাত বেড়ে রাখছি। কিরে কুবের, আজকে তোর কোনো আওয়াজ নেই কেন? কাজ করেই চলেছিস এক মনে, মুখে কোনো কথা নেই। ওই যে তোর বড় জামাইবাবু চিলের মতো করে চেয়ে আছেন, ভুল দেখতে পেলি কথা শোনাতে ছাড় দেবেন না। হ্যাঁ, তা যা বলেছিস, আমাকে তো দেখতেই পারে না, আর ভুল পেলে কাজ থেকে ছাঁটাই করে দেবেন। মহাজন যেদিন তোকে ছাঁটাই করে দেবেন সেদিন বুঝবি জ্বালা। এই কাজ ছাড়া তোর কিচ্ছুটি পারে না। থাক ভাই, অন্যের ক্ষতির কথা চিন্তা করে লাভ নেই আমাদের, নিজের কাজ নিয়ে আমরা সন্তুষ্ট। আরে কি এত কথা হচ্ছে ওখানে? তোদের কাজে মন নেই নাকি? কাজ ভালো না লাগলে বাড়িতে গিয়ে বিশ্রাম কর, শুধু শুধু হাজিরা নিয়ে আসতে হবে না। আরে কানু দাদা যে, আরে আসুন আসুন, বসুন বসুন। হে হে হে। না রে অমল, বসতে আসেনি, আমি এসেছি তোদের সবার সাথে একটু দরকারি কথা বলতে। কি কথা দাদা, বলুন আমাকে। সবাই কি বলবো, সবাইকে ডাকো। ওদের বলে কি হবে দাদা, যা বলবার আমাকেই বলুন, আমি ওদের সব বুঝিয়ে পুড়িয়ে বলবো। না না, মহাজন বলেছে সবার উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের ডাকছি। এই তোরা সবাই এদিকে আয়, কানু দাদা সবার সাথে কথা বলবে। কি হয়েছে কানু দাদা, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো কিছু কি হয়েছে নাকি গুরুতর? হ্যাঁ রে, মহাজনের ব্যবসার অবস্থা খুব খারাপ। আমাদের কারোর আজকে কাজ নেই এখন, আর মাঠেও তো তেমন কাজ নেই। তাই মহাজনের অবস্থা ভালো না হওয়া অবধি কাজ বন্ধ সবার। সে কি কথা, কাজ বন্ধ থাকলে আমরা সংসার চালাবো কি করে? মহাজনের নিজের ব্যবসা চলছে না, আমাদের সংসার চললো কিনা সেটা দেখে উনি কি করবেন? যাও যাও, সবাই নিজের বাড়ি চলে যাও। কিন্তু এখন আমাদের কি হবে কানু দাদা? অবস্থার উন্নতি হলে তখন আবার সবাই কাজে আসিস। এখন যা, সবাই যার যার বাড়িতে যা। কি গো, আজকে তাড়াতাড়ি চলে এলে যে? এই একটু আগেই তো মাঠে গেলে। তোমার শরীর ঠিক আছে তো, নাকি শরীর খারাপ লাগছে? না গো গিন্নি, আমার শরীর ঠিক আছে। তাহলে তোমার মুখটা অমন পাংশু হয়ে আছে কেন? আর বলো না গিন্নি, মহাজনের ব্যবসাতে মন্দা যাচ্ছে, সেজন্য সবাইকেই কাজ থেকে ছাঁটাই করে দিয়েছেন। কি বলছো কি তুমি? তাহলে আমাদের সংসার চলবে কিভাবে এখন? আচ্ছা, গোপালকেও কি কাজ থেকে ছাঁটাই করেছে? হ্যাঁ, সবাইকেই ছাঁটাই করে দিয়েছে গো। বেচারা, এবার সংসার চালাবে কি করে? নিজের সংসার কিভাবে চলবে সেই চিন্তা করো, গোপালের সংসার নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। বোনটা যে আমার না খেয়ে মরবে গো, চিন্তা তো এমনিতেই চলে আসে। বাবা বিয়ে দিয়েছে কেন অমন ভিখারি ঘরে তোমার বোনকে? শোনো, গোপাল খুবই ভালো ছেলে, আশপাশের 10 গাঁ খুঁজেও অমন সোনার টুকরো ছেলে পাওয়া যাবে না। এখন ওই সোনার টুকরো ধুয়ে জল খেতে বলো তোমার বোনকে। আচ্ছা শোনো, বাবা খবর পাঠিয়েছে, আগামীকাল তো জামাই ষষ্ঠী, তাই তোমাকে আর আমাকে যেতে বলেছেন। তুমি আজকে বাজারে গিয়ে কিছু মন্ডা মিঠাই নিয়ে এসো।
আচ্ছা ঠিক আছে, সে নিয়ে আসবক্ষণ। এখন আমি একটু বিশ্রাম নিই ঘরে গিয়ে। কি ব্যাপার হলো গো, আজকে সকাল সকাল কাজ শেষ হয়ে গেল নাকি তোমাদের? আরে বৌদি, কেমন আছো তুমি? আমি ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আমিও ভালোই ছিলাম, কিন্তু এখন আর আমরা কেউই ভালো নেই বৌদি। কেন, কি হয়েছে দাদা? কাজ থেকে আমাদের সবাইকে ছাঁটাই করে দিয়েছে গিন্নি। মহাজনের ব্যবসায় মন্দা যাচ্ছে বলে মাঠের সব কাজ বন্ধ। সে কি, তাহলে আমাদের সংসার চলবে কি করে এখন? এমনিতে কত কষ্ট করে সংসার চালাই আমরা, তার উপর এখন আবার কাজটাও খোয়া গেল। সেই জন্যই তো খুব চিন্তা হচ্ছে কি যে করি। ভাবছি একটা জাল কিনে মাছ ধরবো আর বাজারে বিক্রি করব। মহাজনের ব্যবসা করে ভালো হবে, সে পর্যন্ত তো আর বসে থাকা যায় না। আমার কিছু জমানো টাকা আছে, সেগুলো দিয়ে একটা দোকান দেওয়া যায় কিনা দেখি। সেটাই ভালো হবে। আচ্ছা আমি এখন আসি তাহলে, কেমন? এদিকে বাবা তো খবর পাঠিয়েছে, কালই আমাদের ও বাড়িতে যেতে হবে, ওই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে। সে না হয় গেলাম, কিন্তু আমার কাছে যা জমানো টাকা আছে তাই দিয়ে দোকানে মালপত্র কেনবার টাকা তো তেমন হবে না। সে পরে দেখা যাবে, আমি গিয়ে না হয় বাবার কাছে কিছু টাকা চাইবো। না না, বাবার কাছে টাকা চাইলে বিষয়টা কেমন দেখায় না। সে তখন দেখা যাবে খন, এখন তুমি ঘরে যাও, আমি রান্না করি গিয়ে। আচ্ছা। মা, ও মা, কোথায় গেলে তুমি? আরে, আমার জয়া মা এসেছে দেখছি। কেমন আছিস তোরা মা? কতদিন বাদে তোদের দেখলাম রে। আমরা ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমরাও ভালোই আছি বাবা। তা আসতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? না মা, কোনো অসুবিধা হয়নি। তা বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। তোর বাবা তো সেই সকালে উঠেই হাটে গেছে বাজার করার জন্য। মেয়ে জামাইরা আসবে, তার তো আনন্দের আর শেষ নেই। কি দরকার ছিল মা এত বাজারের? আমরা তো বাড়িতেই ভালো মন্দ খাই। মা, ও মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা, কতদিন দেখিনি তোদের। তা তোরা কেমন আছিস বল আগে। বিধাতার দয়ায় আমরা ভালো আছি মা। হ্যাঁ, ভালো থাকার নমুনা দেখতে পাচ্ছি, কাজ থেকে ছাঁটাই করে দিয়েছে গোপালকে। আমার স্বামীকে তো আর একলা ছাঁটাই করেনি জামাইবাবু, আপনাকেও তো ছাঁটাই করেছে। এমন ভাবে বললেন যেন আপনাকে নায়েব বানিয়েছে আর আমার স্বামীকেই ছাঁটাই করেছে। তুমি কিন্তু আমাকে অপমান করছো মায়া। আপনি যদি আমাদের মানের কথা চিন্তা করতেন তবে আর আপনার অপমান হতো না। আহ, কি শুরু করলি তোরা? এসেই শুরু করে দিয়েছিস। এসো বাবা, তোমরা ঘরে এসো, একটু বিশ্রাম নাও। আমি জয়া আর মায়াকে দিয়ে জল খাবার পাঠিয়ে দিচ্ছি। তোমরা ঘরে যাও তো, আমরা জল খাবার নিয়ে আসছি। কিরে মা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোরাও বসে পড় আমাদের সাথে। না না বাবা, তোমরা খাও, আমি আর মায়া মায়ের সাথে খেতে বসবো। তোমাদের খাইয়ে দিয়ে তবেই আমরা খাবো। আচ্ছা, তা জামাই বাবাজিদের কাজের খবর কি? শুনলাম কাজ থেকে ছাঁটাই করেছে তোমাদের। হ্যাঁ বাবা, আসলে মহাজনের ব্যবসায় এখন মন্দা যাচ্ছে, সেজন্য আমাদের কাজ বন্ধ। তা তোমরা এখন কি করবে, কিছু ভেবেছো? আগে না বাবা, কি করব কিছু তো বুঝতে পারছি না। আবার কিছু জমানো টাকা আছে, ভেবেছি তা দিয়ে একটা দোকান দেব। কিন্তু যা টাকা আছে তা দিয়ে তো শুধু দোকান দিতে পারবো, মালামাল তো কিনতে পারবো না। আর অমল বাবাজি, তুমি কি করবে ভাবলে? আমার কাছেও পুঁজি কম, ব্যবসা দিতে গেলে টান পড়ে যাবে বাবা। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, যদি তোমরা এক হয়ে করতে পারো তো। কি বুদ্ধি বাবা? তোমরা দুই জামাই মিলে একটা ভাতের হোটেল দাও। দুজনের কাছেই জমানো টাকা আছে, একজনের টাকা দিয়ে তো কিছু হচ্ছে না, সুতরাং দুজনে এক হয়ে একটা ভাতের হোটেল দাও। বুদ্ধিটা কিন্তু তুমি মন্দ দাওনি। তোমরা দুই জামাই মিলে তোমাদের জমানো টাকা এক করে একটা ভাতের হোটেল দাও বাজারে।
আমার দুই জামাইয়ের বাজারে একটা ভাতের হোটেল থাকবে। ব্যবসা ভালো হলে সবাই ওদের প্রশংসা করবে, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে বাবা, আপনি যখন বলছেন তখন আমরা দুজনে মিলে একটা ভাতের হোটেল দেব আগামীকালই। কিরে গোপাল, হাত চালিয়ে কর, মানুষ তো সব না খেয়েই চলে যাবে। কাজে এত ঢিলেমি দিলে হবে নাকি? আরে এমন হলে তো তোকে নিয়ে আমার ব্যবসা চলবে না রে। আরে দিচ্ছি তো দাদা, আমি সকল লোকের খাবার দিয়ে আমি একা পেরে উঠি না। তুমিও তো মাঝে মাঝে আমার সাথে একটু হাত লাগাতে পারো। কি এত বড় কথা? আমি হলাম গিয়ে তোর বাড়ির বড় জামাই, সম্মানের দিক থেকে তোর বড়, আর তুই কিনা আমাকে কাজের হুকুম দিচ্ছিস? আরে হোটেলটা তো আমাদের দুজনের সমান টাকা দিয়ে হয়েছে, তাহলে আমি খেটে মরবো রোজ রোজ আর তুমি বসে থাকবে, সেটা কেমন দেখায় বলো? তার থেকে দুই ভাই মিলে যদি কাজ ভাগাভাগি করে নিই তাহলে আমাদের কষ্ট কম হবে। আমি কোনো কাজ ভাগ করতে পারবো না। মহাজনের কাছেও আমি কিভাবে কাজ করছি দেখেছিস তো। আমি একটু বাইরে থেকে আসছি, তুই এদিকটা দেখিস। না, এভাবে তো আর হচ্ছে না। অমল দাদা আমাকে কর্মচারীর থেকেও বাজেভাবে খাটায়। এমন হলে দুজনে এক হয়ে ভাতের হোটেল চালাবো কিভাবে? তো ছাড়া তোর এত বড় সাহস, তুই আমার চেয়ারে বসিস? ওঠ বলছি, এক্ষুনি ওঠ। তোর সাহস হলো কি করে এই চেয়ারে বসবার? কেন দাদা, বুঝতে পারি না? এই হোটেলে তো দুজনের সমান ভাগ, তারপরেও তুমি আমার সাথে এমনভাবে খারাপ ব্যবহার করো কেন? যত বড় মুখ নয় তত বড় কথা। আগে যেমন চাষা ছিলি, লোকের খেতে কাজ করতিস, এখনো সেভাবেই কাজ করবি। না দাদা, তোমার সাথে আমার এভাবে থাকা হবে না। আমি গরিব বলে কি আমার কোনো দাম নেই নাকি? তুমি থাকো এই হোটেল নিয়ে, আমি চললাম। একা একা হোটেল সামলে তো আমি আর পারছি না। গোপালটা একবার আসুক, ওকে আর রাখবো না আমার সাথে। ব্যাটা আমাকে একা রেখে চলে গেল। কি ব্যাপার অমল, ব্যবসা কেমন চলছে তোদের? এই তো ভালো চলছে কানু দাদা। মহাজনের ব্যবসার কি হাল? চলছে মোটামুটি। কাল তো গোপাল মহাজনের কাছে কাজের জন্য গেছিল। তাই নাকি? কই, আমি তো কিছু জানি না। সোনমল, গোপাল হচ্ছে এই গ্রামের সবচেয়ে ভালো ছেলে, আর ও শিক্ষিত এই গ্রামের সবার থেকে বেশি। তারপরেও নিজের টাকা দিয়ে তোর সাথে হোটেল দিয়ে নিজের কর্মচারীর মতো খাটছে। এখন তুই যদি খারাপ ব্যবহার করিস তবে শেষে তুই পস্তাবি। কিন্তু দাদা, মহাজনের ওখানে যে গোপাল আমার নিজের কর্মচারী ছিল। কে কোথায় কেমন থাকে সেটা কথা নয়, বর্তমানে কে কেমন স্থানে আছে সেটাই হলো বড় কথা। আমার যা মনে হলো বললাম তোকে, এখন আমি চলি রে। না, আমি তো আর পেরে উঠছি না। এত লোকের খাবার আমি একা একা দেবো কিভাবে? আমার যে খুব কষ্ট হচ্ছে, এদিকে খাবার না পেয়ে সবাই তো রাগারাগি করছে। তাহলে বোঝো দাদা, আমার কেমন কষ্ট হয়েছে একা একা এসব লোকের খাবার দিতে। এছাড়া তো হোটেলের কাজগুলো বাকি আছে, সেগুলো তো করেছি আমি। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাই আমার। তুই ক্ষমা করে দে। আমি বুঝেছি কাউকে কখনো ছোট